পুরান ঢাকার শাঁখারীবাজারের গলিটা এমনিতেই সরু, তার উপরে শ্রাবণের অবিশ্রান্ত বৃষ্টিতে চারপাশটা যেন রূপালি আলোয় কুয়াশায় ঢেকে গেছে। রাস্তার পাশে নর্দমা উপচে জল বইছে। সেই গলির এক কোণে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে কালান্তর ঘড়ি ও স্মৃতি আলয়। দোকানের কাঠের সাইনবোর্ডটার রং চটে গেছে অনেক আগেই, কিন্তু ভেতরে ঢুকলেই মনে হয় সময় এখানে এসে থমকে দাঁড়িয়েছে। চারিদিকে দেওয়ালে ঝুলছে নানা রকমের প্রাচীন দেওয়াল ঘড়ি, কোনোটার পেন্ডুলাম ডানে বামে দুলছে একধেয়ে ছন্দে, কোনোটা আবার বহু বছর আগে নিজের শেষ টিকটিক শব্দটা করে চিরতরে স্তব্ধ হয়ে গেছে। দোকানের কাঠের কাউন্টারে বসে লেন্স চোখে একমনে পকেট ওয়াচ মেরামত করছে অয়ন। বয়স ২৮-এর কাছাকাছি, চোখে চশমা আর চেহারায় এক ধরনের শান্ত বিষণ্ণ গাম্ভীর্য। অয়নের কাজ শুধু ঘড়ি সারানো না, সে পুরনো ছিঁড়ে যাওয়া কালির দাগ লেগে অস্পষ্ট হয়ে যাওয়া চিঠিও জোড়া লাগায়। লোকে বলে অয়ন নাকি হারিয়ে যাওয়া সময়ের ডাক্তার। সে নিজে বিশ্বাস করে মানুষ কখনো হারিয়ে যায় না, তারা আসলে ভুল ঠিকানার গোলকধাঁধায় আটকে যায়। কোনো এক চিঠি বা একটা ঘড়ির কাঁটা ঠিকঠাক জায়গায় পৌঁছে দিতে পারলে সে মানুষগুলোকে আবার খুঁজে পাওয়া সম্ভব। এই বিশ্বাস থেকে সে দিনের পর দিন এই নিস্তব্ধতায় কাটিয়ে দেয়। তার নিজের জীবনের বর্তমান বলতে কিছুই নেই, পুরোটাই অতীতের ধুলোবালি ঘাটাঘাটি করে কাটে। ঠিক দুপুর ২:৩০ নাগাদ ঘড়ির দোকানের দরজায় ঝুমঝুমিয়ে বেজে ওঠে। অয়ন লেন্সটা চোখে থেকে নামিয়ে দরজার দিকে তাকালো। বাইরে তুমুল মুষলধারে বৃষ্টি হচ্ছে। দরজার চৌকাঠে এসে দাঁড়িয়েছে এক তরুণী, পরনে আকাশি রঙের সুতির শাড়ি, চুল বৃষ্টির জলে ছোট ছোট কোনা মুক্তোর মতো জ্বলজ্বল করছে। মেয়েটির হাতে একটি সাদা রঙের লাঠি, চোখে দুটো খোলা, কিন্তু মনি দুটো কেমন যেন দূর আকাশের দিকে চেয়ে থাকা শূন্যতার মতো। অয়ন এক মুহূর্তেই বুঝে গেল মেয়েটি পৃথিবীর আলো দেখতে পায় না, কিন্তু অবয়বে কোনো দীনতা নেই, বরং অদ্ভুত মায়াবী দীপ্তি ছড়াচ্ছে আছে চারপাশে। মেয়েটি ঘরে ঢুকতেই দাঁড়ালো, তারপর নাক দিয়ে দীর্ঘ একটা নিঃশ্বাস নিয়ে মৃদু হেসে বলল, পুরনো কাঠ, সর্ষের তেল আর জং ধরা লোহার গন্ধ। আমি কি সঠিক জায়গায় এসেছি? এটা কি কালান্তর? অয়ন মন্ত্রমুগ্ধের মতো চেয়ে রইল, তারপর গলা পরিষ্কার করে বলল, জি বসুন, আমি অয়ন। নবনী কাউন্টারের সামনে কাঠের চেয়ারটা হাতড়ে হাতড়ে বসে, তার হাতে দুটো কাঁপছে। সে তার পার্স থেকে একটা পুরনো রূপালি রঙের ঘড়ি বের করল। ঘড়িটার কাঁচ ভাঙা, ভেতরে জলের দাগ। সে ঘড়িটার কাউন্টারে রেখে বলল, এটা কি সারানো সম্ভব? এটা আমার জন্য খুব দামি। অয়ন ঘড়িটা হাতে নিল। ঘড়ির পেছনের দিকে তাকাতেই তার বুকটা কেঁপে ওঠে। সেখানে খোদাই করে লেখা রয়েছে অন্তরের পথে। অয়ন নবনীর দিকে তাকিয়ে বলল, ঘড়িটা অনেক পুরনো, ভেতরের স্প্রিংটা পুরোপুরি জং ধরে গেছে, এটা সচল করা খুব কঠিন। কার ঘড়ি ছিল এটি? নবনী জানালার বাইরে বৃষ্টির শব্দের দিকে মুখ ফিরিয়ে বলল, যার ঘড়ি সে আমার চিত্রকর্মের প্রথম এবং শেষ দর্শক ছিল। আমি চোখে দেখি না অয়নবাবু, কিন্তু আমি স্পর্শ দিয়ে রং চিনি। সে যখন আমার ক্যানভাসে হাত রাখত আমি বুঝতে পারতাম লাল রংটা কতটা উষ্ণ আর নীল রংটা কতটা শীতল। অয়ন চুপ
করে শুনছিল। নবনী বলতে লাগলো, সে চলে গেছে আজ 3 বছর, কিন্তু যাওয়ার আগে আমাকে একটা চিঠি পাঠিয়েছিল। সেই চিঠিটা আমি কখনো নিজ চোখে দেখিনি, নিজের কানে শুনতে পাইনি, কারণ চিঠিটা আসার আগেই সে এক দুর্ঘটনায়। নবনী আর বলতে পারল না, তার গলার স্বর বুঝে এলো। বিকেলের আলোয় তখন ফুরিয়ে আসছে, দোকানের ভেতরের হলুদ বাতিটা জ্বলে ওঠে। অয়ন দেখল নবনীর চোখে কোণ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে তার ঠোঁটের কোণে এসে থামে। এই প্রথম অয়নের মনে হলো, সে যেমন অতীতের চিঠির টুকরো জোড়া লাগায়, এই মেয়েটিও তেমনি এক খণ্ড বিখণ্ড অতীত বুকে নিয়ে বেঁচে আছে। বৃষ্টির বেগ একটু কমতেই অয়ন নবনীর জন্য পাশের দোকান থেকে লিকার চা আনিয়ে নিল। মাটির ভাঁড়ে গরম চায়ের ধোঁয়া উঠছে। নবনী চায়ের ভাঁড়টা 2 হাতে ধরে তার নিজের ঠান্ডা হাতটা দুটোকে গরম করার চেষ্টা করছে। আপনি বললেন আপনি চিঠি মেরামতের কাজও করেন, নবনী হঠাৎ প্রশ্ন করল। অয়ন নিজের চায়ের কাপে চুমুক দিয়ে বলল, হ্যাঁ, মানুষ যখন রাগ বা অভিমানের চিঠি ছিঁড়ে ফেলে, পরে অনুশোচনা হলে আমার কাছে নিয়ে আসে। আমি আঠা আর বিশেষ কাগজ দিয়ে সেগুলো আগের মতো করে দেই। কেন বলুন তো? নবনী নিজের ব্যাগ থেকে খুব সাবধানে একটা হলুদ খাম বের করে। খামটার ওপর লেখাগুলো বৃষ্টির পানিতে এবং সময়ের আবর্তনে অনেকটাই মুছে গিয়েছে। সে খামটা অয়নের দিকে এগিয়ে দিল। এই চিঠিটা আমার ঠিকানায় এসেছিল তার মৃত্যুর বহুদিন পর, কিন্তু চিঠিটা যখন পাই তখন এটা পুরোপুরি ভেজা আর ছিঁড়া ছিল। ডাকপিয়ন বলেছিল কোনো এক ভুল ঠিকানায় ডাকবক্সে এটি অনেক দিন ধরে পড়েছিল। সেখান থেকে উদ্ধার করে আমার বর্তমান ঠিকানায় পাঠানো হয়েছে। আমি জানি না এতে কি লেখা আছে। আপনি এটা কি আমাকে পড়ে শোনাবেন? অয়ন হাত বাড়িয়ে চিঠিটা নিল। হলুদ হয়ে যাওয়া কাগজ, চারদিকে এর ভাঁজগুলো চেনা। সে চিঠিটা খুলল। ভেতরে হাতের লেখাটা দেখা মাত্রই অয়নের হাতের চায়ের কাপটা টেবিলের ওপর কেঁপে ওঠে। তার হৃদস্পন্দন যেন মুহূর্তের জন্য বন্ধ হয়ে যায়। এই হাতের লেখা তার অত্যন্ত সুপরিচিত। এটা কোনো পরোক্ষ চেনা না, এই হাতের লেখা স্বয়ং অয়নের নিচে। অয়ন স্তব্ধ হয়ে বসে রইল। 10 বছর আগে যখন সে কলেজে পড়তো, তখন সে এক চঞ্চল মায়াবী মেয়েকে ভালোবেসেছে। এটা একটা চিঠি লিখেছিল। সেই মেয়েটির নাম ছিল নবনী। কিন্তু এক ঝড়ো রাতে সেই মেয়েটির পরিবার শহরে চলে যায়, আর অয়নের চিঠিটা ভুল ঠিকানায় পোস্ট হওয়ার কারণে কোনোদিন পৌঁছায়নি। অয়ন ভেবেছে নবনী হয়তো তাকে ভুলে গেছে। সে কি তবে এই নবনী? কিন্তু এই মেহারিন তো অন্ধ, আর সে তার এক মৃত প্রেমিকের কথা বলছে। অয়ন নিজের আবেগ চেপে ধরে চিঠির লাইনগুলো ওপর চোখ বুলাতে লাগলো। চিঠিটির লেখা, নবনী, তুমি হয়তো ভাবছো আমি তোমাকে ভুলে গেছি। এই যে নীল খামের চিঠিটা পাঠাচ্ছি, এটা আসলে একটা রেলযাত্রার আমন্ত্রণ। আমি 13ই আগস্ট সকাল 7টায় তিস্তা এক্সপ্রেসে আমি থাকব। যদি তোমার মনেও আমার জন্য এক ফোঁটা ভালোবাসা থাকে, তবে চলে এসো সেই পুরনো স্টেশনে। ইতি, তোমার অপেক্ষায় কেউ একজন। অয়নের চোখের সামনে 10 বছর আগে সেই মেঘলা দিনটা ভেসে উঠল। সে নিজেই তো এই চিঠিটা লিখেছিল, কিন্তু নবনী তো বলছে এই চিঠিটা তার মৃত প্রেমিক তাকে লিখেছিল। অয়ন নবনীর দিকে তাকালো। নবনী মুখে এক পরম তৃপ্তির হাসি। কি লেখা আছে অয়নবাবু? নবনী অধীর আগ্রহে জানতে চাইল। অয়ন গলাটা একটু শক্ত করে বলল, এখানে একটা ট্রেনের কথা লেখা আছে, একটা আমন্ত্রণের কথা। কিন্তু নবনী, এই চিঠিটা যার লেখা তার নাম এত এখানে স্পষ্ট না। আমি কিভাবে নিশ্চিত হলেন এটা আপনার মৃত প্রেমিকেরই লেখা? নবনী হাসল। সে হাসি যেন বুক চিরে আসা দীর্ঘশ্বাস। কারণ সে আমাকে বলতো একদিন সে আমাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে কোনো অন্ধ
অন্ধকার নেই। সে আমাকে একটা নীল খামের চিঠির কথা বলেছিল। এই চিঠির ছোঁয়া, এই কাগজের গন্ধ আমাকে তারই কথা মনে করায়। কিন্তু আমি তো কোনোদিন সেই স্টেশনে যেতে পারিনি। আমি জানি না সে কোন স্টেশনের কথা বলেছিল। অয়ন পারল এখানে এক বিরাট বড় ভুল বোঝাবুঝি লুকিয়ে আছে। নবনীর অন্ধত্বের সুযোগ নিয়ে বা সময়ের কোনো এক নিষ্ঠুর খেলায় দুটো আলাদা মানুষের স্মৃতি এক হয়ে গিয়েছে। অয়নের নিজের লেখা চিঠি আজ 10 বছর পর এক অন্ধ মেয়ের হাতে, যা তাকে তার মৃত প্রেমিকের স্মৃতির কাছে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। নবনী, চিঠিটিতে ট্রেনের নাম লেখা আছে তিস্তা এক্সপ্রেস, আর তারিখটা আজ থেকে ঠিক 10 বছর আগের। কিন্তু আপনি যদি চান আমরা কালই সেই তিস্তা এক্সপ্রেসে করে পুরনো ঠিকানার উদ্দেশ্যে রওনা হতে পারি। আপনি কি যাবেন? নবনী কিছুক্ষণ চুপ করে রইল। তারপর অন্ধ চোখ দুটো দিয়ে এক ফোঁটা অশ্রু ঝরে পড়ল। সে বলল, আমি তো পথ চিনি না অয়নবাবু, আপনি আমার পথ দেখাবেন? হ্যাঁ, দেখাবো। অয়ন মনে মনে বলল, এই যাত্রা শুধু নবনীর প্রেমিককে খোঁজা নয়, এই যাত্রা অয়নের নিজের হারিয়ে যাওয়া অতীতের মুখোমুখি হওয়ার যাত্রা। পরদিন সকাল 6:30টায় কমলাপুর রেল স্টেশনের চত্বর তখন লোকারম্য। ট্রেনের ইঞ্জিনের ঝিকঝিক শব্দে, কুলিদের হাহাকার আর চায়ের দোকানের কাটলির টুংটাং শব্দে চারপাশ মুখরিত। অয়ন নবনীর হাত ধরে ভিড় ঠেলে এগিয়ে যাচ্ছে। নবনীর এক হাত তার সাদা লাঠি আর অন্য হাত অয়নের শক্ত মুঠোয়। অয়নের স্পর্শে এক ধরনের অদ্ভুত নির্ভরতা রয়েছে যা নবনীর এই অচেনা ভিড়েও এক পরম শান্তি দিচ্ছে। তারা তিস্তা এক্সপ্রেসের জানালার ধারে দুটি সিটে বসে। ট্রেন ছাড়ার বাঁশি বাজলো। আস্তে আস্তে স্টেশনটা পেছনে চলে যেতে লাগলো, আর ট্রেনের গতি বাড়ার সাথে সাথে জানালার বাইরে সবুজ ধানক্ষেত আর ছোট ছোট গ্রামগুলো ছবির মতো ভেসে উঠতে লাগলো। জানালার বাইরে থেকে আসা ঠান্ডা বাতাস নবনীর মুখে লাগছিল। সে জানালার দিকে মুখ থেকে বসে হাতটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করলো। অয়ন আলতো করে হাতটা টেনে এনে বলল, বাইরে হাত দিও না, বিপদে পড়তে পারো। নবনী হাসল। জানেন অয়নবাবু, চোখের আলো না থাকলে মানুষের বাকি ইন্দ্রিয়গুলো খুব তীব্র হয়ে যায়। আমি এখন ট্রেনের চাকার শব্দ শুনে বুঝতে পারছি আমরা একটা সেতুর ওপর দিয়ে যাচ্ছি। বাতাসের আর্দ্রতা বলছে নিচে একটা বড় নদী আছে। অয়ন অবাক হয়ে নবনীর দিকে তাকিয়ে রইল। সে দেখল মেহরিনের ঠোঁটের কোণে এক অদ্ভুত প্রশান্তি। অয়ন ফ্লাস্ক থেকে 2 কাপ চা ঢালল। নবনীর হাতে একটি কাপ দিয়ে বলল, নাও, গরম চা। চায়ে চুমুক দিয়ে অয়ন জিজ্ঞাসা করল, নবনী, তোমার সেই প্রেমিকের নাম কি ছিল? নবনী চায়ের কাপের ওম নিতে নিতে বলল, তার নাম ছিল শ্যাম। সে ভালো ছবি আঁকত। আমরা যখন টিফিন পিরিয়ডে এক হয়ে চলে যায় সবার, তখন আমাকে এক ঘরে করে দিল। তখন সায়ান এসে আমার হাত ধরেছিল। সে আমাকে বলেছিল, নবনী, চোখ দিয়ে তো সবাই দেখে, তুমি না হয় মন দিয়ে দেখবে। সে আমার ক্যানভাসে হাত রেখে রঙের অনুভূতি বোঝাতো। কিন্তু কয়েক বছর আগে এক সড়ক দুর্ঘটনায় সে নবনীর কণ্ঠস্বর আবার বুঝে এলো। সায়ান নামটা শুনতেই অয়নের হাত থেকে চায়ের কাপটা প্রায় পড়ে যাচ্ছিল। সায়ান তো আর কেউ না, অয়নের বিশ্ববিদ্যালয়ের সবথেকে কাছের বন্ধু ছিল। সায়ান খুব ভালো স্কেচ করত। অয়ন মনে করার চেষ্টা করল 10 বছর আগে যখন অয়ন নবনীকে ভালোবেসে চিঠিটা লিখেছিল, তখন সে সায়ানকে সব কথা বলেছিল।
সায়ানই তো বলেছিল তোর চিঠিটা আমি পোস্ট করে দেব। তবে কি সায়ান চিঠিটা পোস্ট না করে নিজের কাছে রেখে দিয়েছিল? আর পরবর্তীতে যখন সায়ানের সাথে নবনীর দেখা হয় তখন সায়ান কি অয়নের সেই না বলা ভালোবাসার গল্পটাই নবনীকে নিজের বলে শুনিয়েছিল? অয়নের মাথার ভেতরটা ঘুরতে লাগলো। এক অবিশ্বাস্য সত্যের মুখোমুখি দাঁড়িয়ে সে কাঁপতে লাগলো। সায়ান ছিল অয়নের ভাইয়ের মতো, কিন্তু সে কি করে অয়নের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল? নাকি নিয়তি তাদের এভাবে মিলিয়ে দিল? অয়নবাবু, আপনি কিছু বলছেন না কেন? নবনী জিজ্ঞাসা করল। অয়ন নিজের আবেগ সামলে নিয়ে বলল, সায়ান। সায়ান কি কখনো তোমাকে কোনো ঘড়ির কথা বলেছিল? হ্যাঁ, নবনী বলল। সে বলেছিল তার এক বন্ধু আছে যে ঘড়ি আর চিঠি মেরামত করে। সে নাকি বলেছে ভুল ঠিকানায় যাওয়া মানুষগুলো একদিন ফিরে আসে। সায়ান প্রায়ই সে বন্ধুর কথা বলতো। অয়ন চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। বুঝতে পারল সায়ান বিশ্বাসঘাতকতা করেনি। সায়ান হয়তো চিঠিটা ভুলবশত হারিয়ে ফেলেছিল, আর পরে যখন সে নবনীকে আবিষ্কার করে তখন সে দর্শন দিয়েই নবনীকে ভালোবেসেছিল। সায়ান নবনীর জীবনে আলো এনেছিল অয়নের রেখে যাওয়া বিশ্বাসের ওপর ভিত্তি করে। আর আজ সায়ানের মৃত্যুর পর সেই চিঠিটাই আবার অয়ন আর নবনীকে এক সুতোয় বেঁধে দিয়েছে। ট্রেনের চাকার ছন্দময় শব্দে অয়ন যেন সায়ানের কণ্ঠস্বর শুনতে পেল। বন্ধু, আমি যার যত্ন নিতে পারিনি তাকে তোর কাছেই ফিরিয়ে দিলাম। বিকেলের দিকে ট্রেন এসে থামল উত্তরবঙ্গের এক ছোট নিঝুম স্টেশনে। স্টেশনটার নাম নীলপদ্মপুর। 10 বছর আগের এই চিঠিটিতে এই স্টেশনের কথাই পরোক্ষভাবে লেখা ছিল। স্টেশন থেকে নেমে অয়ন আর নবনী একটা রিকশা নিল। নবনী সে পুরনো ঠিকানায় খুঁজে যেখানে 10 বছর আগে সায়ান আর নবনী থাকতো। রিকশাটা যখন সেই নির্দিষ্ট পাড়ায় এসে থামল তখন চারপাশটা গোধূলির আলোয় লাল হয়ে গেল। কিন্তু সেখানে পৌঁছে অয়ন স্তব্ধ হয়ে গেল। চিঠিটিতে যে বাড়ির নাম্বার আর বিবরণ ছিল সেখানে এখন বাড়ি নেই। বহু বছর আগে এক 21 শতকি ঝড়ে বা আবাসন কোম্পানির থাবায় এই পুরনো বাগান বাড়িটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে এখন মাথা তুলে দাঁড়িয়ে আছে এক বিশাল বহুতল ভবন। পুরনো স্মৃতির কোনো চিহ্ন সেখানে অবশিষ্ট নয়। নবনী রিকশা থেকে নেমে তার লাঠিটা নিয়ে দাঁড়ালো। সে চারিদিকের বাতাস শুষ্ক বিশ্লেষণ গলায় বলল, এখানে তো সেই হাসনা হেনা ফুলের গন্ধ নেই অয়নবাবু। সে কাঠের গেটের ক্যাচ ক্যাচ শব্দটাও পাচ্ছি না। বাড়িটা কি আর নেই অয়ন? আমরা কি বাবুদের সে বকুল গাছটার সামনে দাঁড়িয়ে আছি যেখানে কৃষ্ণচূড়া ফুল ঝরে পড়তো? অয়ন সামনের দিকে তাকালো। সেখানে কোনো বকুল গাছ নেই। কোনো পুরনো একতলা লাল ইটের বাড়ি নেই। সেখানে দাঁড়িয়ে আছে একটা বিশাল বহুতল অ্যাপার্টমেন্ট ভবন। চুলকামের তীব্র গন্ধ বাতাসে, পাইলিংয়ের ভারী মেশিনের শব্দে চারপাশ কাঁপছে। সে নবনীর দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, না নবনী, এখানে কোনো বকুল গাছ নেই। একটা বড় আবাসন তৈরি হয়েছে। তোমার সেই পুরনো বাড়িটা, ওটা ভেঙে ফেলা হয়েছে। নবনী স্তব্ধ হয়ে গেল। সে কিছুক্ষণ চুপ করে থেকে একটা দীর্ঘশ্বাস ফেলল। কিন্তু আশ্চর্যের বিষয়, তার চোখে কোনো পানি এলো না, বরং তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক বিষণ্ণ কিন্তু শান্ত হাসি। সে বলল, স্মৃতিরা আসলে বড্ড স্বার্থপর অয়ন। তারা মানুষকে এক জায়গায় আটকে রাখে, অথচ বাস্তবতার পৃথিবীটা ঠিকই এগিয়ে যায়। কিন্তু এত বছর ধরে যে বাড়ি, যে বকুলতলা আর যে চিঠির মায়ায় আটকে ছিলাম তা আসলে এই শহরের বুকে কোথাও অস্তিত্ব ছিল না।
ওটা শুধু আমার মনের ভেতর বেঁচে ছিল। অয়ন নবনীর এই রূপ দেখে নিজের ভেতরের অপরাধবোধ আর চেপে রাখতে পারল না। 10 বছর ধরে বুকের ভেতর বয়ে বেড়ানো সত্যটা এখন পাথর হয়ে তাকে চেপে ধরেছে। নবনীর এই মোহভঙ্গ তাকে এক অদ্ভুত সাহস দেয়। অয়ন নবনীর মুখোমুখি দাঁড়িয়ে তার দুটো হাত নিজের হাতের মুঠোয় নিল। নবনীর হাত দুটো কাঁপছে। অয়ন কাঁপা কাঁপা গলায় বলল, নবনী, আমার একটা মস্ত বড় অপরাধের কথা তোমাকে বলার আছে। এই চিঠিটা তুমি 10 বছর ধরে বুকে ধরে রেখেছ, যে চিঠিটাকে তুমি তোমার মৃত প্রেমিকের শেষ স্মৃতি বলে ভাবো, ওটা তার লেখা না। নবনী কোনো কথা বলল না, শুধু মাথাটা সামান্য কাত করে অয়নের কথা শুনতে লাগলো। অয়ন চোখের জল মুছতে মুছতে বলল, নবনী, সেই চিঠিটা ছিল আমার। আমি অয়ন, যে 10 বছর আগে তোমার ঠিকানায় চিঠিটা পাঠিয়েছিলাম। চারপাশে তখন নতুন ভবন তৈরির হট্টগোল, কিন্তু তাদের দুজনের মাঝে যেন এক গভীর নীরবতা নেমে এলো। অয়ন মাথা নিচু করে অপেক্ষা করছে নবনীর তীব্র ক্ষোভ কিংবা কান্নার, কিন্তু নবনী মৃদু হাসল। সে তার একটা হাত অয়নের গায়ে ছুঁয়ে দিল অনুমান করে। তার আঙুলগুলো অয়নের চোখের জল মুছে দিল। শান্ত গলায় বলল, আমি জানি অয়ন। অয়ন চমকে উঠে বলল, তুমি জানতে? হ্যাঁ, আমি জানতাম, নবনী বলল। প্রথম যেদিন তোমার দোকানে গিয়েছিলাম আর তুমি যখন ঘড়িটা হাতে নিয়ে চিঠির কথা বলেছিলে, তোমার গলার আওয়াজ কাঁপছিল। আজ ট্রেনের কামরায় যখন তুমি আমাকে চিঠিটা পড়ে শোনাচ্ছিলে, তখন সেই চিঠির প্রতিটা শব্দের ভেতর যে আকুলতা, তা কোনো মৃত মানুষের হতে পারে না। ওটা ছিল আমার সামনে জ্যান্ত বসে থাকা এক যুবকের হৃদয়ের শব্দ। অন্ধ মানুষ চোখের আলো না দেখলেও মনের আলো দিয়ে ভালোবাসার আসল স্পর্শটা চিনতে পারে অয়ন। নবনী একটু থেমে তারপর আবারও বলল, সায়ান আমার অতীত ছিল, ও বহু আগেই হারিয়ে গিয়েছে, কিন্তু এই ভুল ঠিকানায় রেলযাত্রা আমাকে একটি বর্তমান দিয়েছে। যে চিঠিটা 10 বছর আগেই ভুল ঠিকানায় রওনা হয়েছিল, আজ 10 বছর পর সে আবারও সঠিক ঠিকানা খুঁজে পেয়েছে। বিকেলের হালকা রোদ এসে পড়ল নবনীর চুলে। অয়ন নবনীর হাতটা আরও শক্ত করে ধরল। ভাঙা বাড়ির সেই ধ্বংসস্তূপ সামনে দাঁড়িয়ে তারা বুঝে পুরনো দেওয়াল ভেঙে গেল। মনের নতুন আঙিনায় ভালোবাসার এক নতুন বসত শুরু হতে যাচ্ছে। অসমাপ্ত চিঠিটা আজ তার পূর্ণতা পেল এক নতুন জীবনের শুরুতে।